সাজাতে চান? হ্যাঁ, দেখুন এখানে একটা সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই। এমন পঞ্চায়েতে আশা করি আমাদের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় শ্রী দিলীপ ঘোষ স্যারের এই বক্তব্যটি সবাই দেখেছো এবং এর থেকে আমরা এটা ক্লিয়ার বুঝতে পারছি যে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট সেটি খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং এই রিক্রুটমেন্টের পুরো প্রসিডিওরটা কি, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি পোস্টের ভ্যাকেন্সি রয়েছে, কোন পোস্টের জন্য কীরকম কোয়ালিফিকেশন লাগবে এবং কোন পোস্টের পরীক্ষা কীরকম প্যাটার্নের হবে সেটি আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে আমরা পুরো ভিডিওটি আরেকবার দেখে নিই। দাদা, পঞ্চায়েত দপ্তরে আমি এলাম, সরকারের মধ্যে সবচেয়ে বড় দপ্তর, যেখানে সবচেয়ে বেশি লোক কাজ করে, সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। তার এটা একটা অফিস আছে, আর একটা অফিস আছে, কালকে যাব। কাজ একটা, এখানকার যারা অফিসাররা ছিলেন, যেহেতু আমি অনেক দেরিতে এসেছি, তো তাদের সঙ্গে প্রাইমারি কথাবার্তা হলো, ইন্ট্রোডিউস হলো, বাজেট থেকে আরম্ভ করে কীভাবে প্ল্যানিং তৈরি হয়, কোথায় কী সমস্যা আছে। তো সেই ব্যাপারে একটা প্রাথমিক আলোচনা হয়েছে। কাল বাকিটা ওই অফিসে গিয়ে আলোচনা করব। তো এইটুকুই হলো, ইন্ট্রোডিউস হলো আর কি আমাদের যারা অফিসার আছেন তাদের সঙ্গে। পঞ্চায়েত দপ্তর এমন একটা দপ্তর, যে কোনো রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গায় আপনি এই দপ্তরটাকে কিভাবে সাজাতে চান? হ্যাঁ, দেখুন এখানে একটা সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই। এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই, কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, রেজিস্ট্রেশনের লোক নাই। তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে। ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি। এটা আজকে সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা হলো। তো সেই অনুযায়ী আগামী ক্যাবিনেট মিটিংয়ে যখন বিষয় উঠবে, আমি বিষয়টা রাখবো, যে তাড়াতাড়ি ম্যান পাওয়ার চাই, লোক চাই, টাকা চাই, নাহলে কাজই হবে না। পঞ্চায়েত না চলে গ্রামের বিকাশ হবেই না। তো সেটা আমি আজকে বোঝার চেষ্টা করলাম, খানিকটা আবার একটু বসতে হবে, সময় লাগবে একটু, কিন্তু আমরা তাড়াতাড়ি এই ব্যাপারে কাজ শুরু করবো। গাফিলতি তো পুরোটাই আছে, ম্যান পাওয়ার রিক্রুটমেন্টই হয়নি। তো সেখানে কিন্তু অলরেডি কিছু 6,500 মতো এমপ্লয়মেন্টের জন্য পাস হয়ে আছে, কিন্তু তার জন্য ফান্ডও চাই। এটা প্রসেসিং আছে, আমার মনে হয় তাড়াতাড়ি ওটাও হয়ে যাবে। হ্যাঁ, প্রথমত ওনাদের কথা আমি শুনলাম, যে কীভাবে কাজ চলছে, সমস্যা কোথায় আছে, কি কি হওয়া উচিত। তো সেইগুলো নিয়ে আমি ক্যাবিনেট মিটিংয়ে আমাদের সিএমের সঙ্গে কথা বলবো, কেন্দ্রের সঙ্গেও কথা বলবো। আর তারপরে ধীরে ধীরে আমি নিজেও ফিল্ডে যাব, জেলায় যাব, অফিসারদের সঙ্গে কথা বলবো, ওখানে ফলো আপ, মনিটরিং কী হচ্ছে না হচ্ছে এটাও দেখতে হবে। দপ্তরে বসে দেখবেন না, ফিল্ডে কি? দপ্তরে বসার আমার তো অভ্যাস নেই, দপ্তর চালানো। আমি তো প্র্যাকটিক্যাল দেখেছি আগে, এখন থিওরিটিক্যাল দেখছি এখানে এসে। পঞ্চায়েতে কী হয় সে আপনারাও জানেন, দেখান, অনেক রকম ড্রামা হয়, সেসব কেন হয়, সেটা বন্ধ কী করে করা যায়, তারপর রাস্তা পার করতে হবে। দেখো, আমাদের শূন্যপদ যে রয়েছে সেটি গ্রাম পঞ্চায়েত লেভেলে রয়েছে 6,102টা ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 564টা ভ্যাকেন্সি এবং জেলা পরিষদে ভ্যাকেন্সি রয়েছে 550টি, অর্থাৎ টোটাল শূন্যপদ 6,652টি। এবং পদ অনুযায়ী যদি শিক্ষাগত যোগ্যতার কথা বলি, দেখো আমাদের পঞ্চায়েত কর্মী ক্লাস 8 পাস হয়, 17,000 থেকে 43,200 তার বেতন স্কেল। আর এটা আশা করি তোমরা 7th পে কমিশন আসলে চেঞ্জ হবে, এটা তোমরা বুঝতেই পারছো। দেখো, তোমরা ভিডিওটা পজ করে একবার একটু দেখে নাও কোয়ালিফিকেশনগুলি কোন পোস্টের জন্য কি রয়েছে। আমি একদম দেখো নিচের দিকে অ্যাকাউন্টস ক্লার্কটা যে রয়েছে সেটা দেখো, মাধ্যমিক স্তরে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এছাড়া দেখো ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা মাধ্যমিক সঙ্গে কম্পিউটারের দক্ষতা এবং টাইপিং থাকতে হবে এবং বেসিক পেটা চেঞ্জ হবে। এটা আমি এটা বলছি না, কেন কি তোমরা জানোই আমাদের 7th পে কমিশন বা আমাদের যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তো আমাদের স্যালারি কিছুটা তো পরিবর্তন হবে সকলের। তো আমরা বেতনটা নিয়ে পরে আলোচনা করব। দেখো, নেক্সট আমাদের পদ রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, যেটা সবথেকে ডিমান্ডেড পোস্ট, তোমরা সকলেই জানো। এটা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। রেকর্ড কিপিং অ্যাসিস্ট্যান্ট, স্নাতক পাস অর্থাৎ গ্রাজুয়েট,
এবং সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি এবং পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এবং নির্মাণ সহায়ক অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়াররা এই পরীক্ষাটায় বসতে পারবে। তো এই যে আমাদের ভ্যাকেন্সি গুলি রয়েছে এবং আমাদের বেতন স্কেলটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না। আমাদের 7 পে কমিশন বা নতুন পে কমিশন আসলে আমরা সেটা আলোচনা করব। দেখো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, যাদের বয়স মোটামুটি দেখো এই বয়সের মোটামুটি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই রয়েছে, তো বয়সটা কোনো ফ্যাক্টর নয়। আশা করি সকলেই এলিজিবল। নেক্সট আমি দেখে নিচ্ছি গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগটা, এটা কিন্তু তোমরা জানো 2024 সালে রেজিস্ট্রেশন হয়েছিল এবং আশা করি নতুনভাবে যদি অ্যাপ্লিকেশনটা শুরু হয় তাহলে অবশ্যই আরেকবার আমাদের যে রেজিস্ট্রেশন সেটার উইন্ডো দেবে এবং আশা করছি সকলে পরীক্ষাটা দিতে পারবে, সেটা নিয়ে টেনশন করতে হবে না। নেক্সট দেখো আমাদের নির্বাচন পদ্ধতি, আমাদের যে নির্বাচন পদ্ধতি সেটি দেখো, আমাদের সিলেকশন প্রসিডিওর সেটি কিভাবে হবে দেখো, একবার ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও। এটা দুটি ধাপে নিয়োগ হবে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ। কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে, ওএমআর মোডে পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, প্রশ্নের ভাষা বাংলা ও ইংরেজিতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউতে ডাকা হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। তো আর কিছুদিন ওয়েট করলে আশা করি ফুল নোটিফিকেশন বের হয়ে যাবে। তো ফুল নোটিফিকেশন আসলে এই বিষয়গুলো আমাদের পুরোপুরি ক্লিয়ার হবে এবং আমি একটি ভিডিও করে বলে দেব কোন কোন পদের জন্য স্কিল টেস্ট হবে এবং কোন কোন পদের জন্য কোন কোন পোস্টের জন্য আমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইড দেখে নিই। আমাদের পদ অনুযায়ী পরীক্ষা পদ্ধতি, আমাদের পঞ্চায়েত কর্মী দেখো তোমরা দেখতেই পাচ্ছ 43 নম্বরের পরীক্ষা এবং 7 নম্বরের ইন্টারভিউ অর্থাৎ টোটাল 50। গ্রুপ ডি 43-র মধ্যে পরীক্ষা এবং 7 ইন্টারভিউ। পঞ্চায়েত সমিতির পিয়ন 43 এবং 7 নম্বরের ইন্টারভিউ। গ্রাম পঞ্চায়েত সহায়ক দেখো 85-এর পরীক্ষা এবং 15 নম্বরের ইন্টারভিউ। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি 85-এর পরীক্ষা, স্কিল টেস্ট 5 এবং ইন্টারভিউ 10। আমাদের অ্যাকাউন্ট ক্লার্ক 85 নম্বরের পরীক্ষা, 5 নম্বরের স্কিল টেস্ট অর্থাৎ হয়ে গেল 90 এবং 10 নম্বরের ইন্টারভিউ। এবং ক্লার্ক কাম টাইপিস্ট অর্থাৎ 85-এর পরীক্ষা, স্কিল টেস্ট 5 নম্বরের এবং ইন্টারভিউ 10 নম্বরের। তো পথ অনুযায়ী মানে বিভিন্ন পোস্ট অনুযায়ী সিলেকশন প্রসিডিওরটা কীরকম এটা তোমরা দেখতেই পেলে। নেক্সট স্লাইডটা আমরা দেখে নিই। দেখো আমাদের পরীক্ষার সিলেবাস কীরকম হবে, এখানে আমি কেবল 85 নম্বরের যে পোস্টের পরীক্ষাটি রয়েছে সেটা একটু ডিসকাস করিয়ে দিচ্ছি। দেখো আমাদের ইংরেজির থেকে 25, মানে বেঙ্গলির থেকে 25, ম্যাথস থেকে 25, জিকে থেকে 10 মার্কসের একটা পরীক্ষা হবে। তো মোটামুটি সব কিছুই রয়েছে সিলেবাসে। তো 85 মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা বুঝতে পেলে। বাদবাকি লোয়ার পোস্ট যেগুলি রয়েছে সেগুলিতে 45 নাম্বারের যে কোশ্চেন সেটি আশা করি এই পার্টগুলির থেকেই থাকবে, হয়তো মার্কস একটু কম থাকবে। তো আমি অলরেডি ভিডিও করে দিয়েছি মানে কিভাবে তোমরা চাকরি পরীক্ষার প্রিপারেশন নেবে, এবং বিশেষ করে যারা কম্পিটিটিভ লাইনে একদমই নতুন, আমি সবার উদ্দেশ্যেই বলছি একটু পড়াশোনাটা শুরু করে দাও, ভালো মতো পড়াশোনা করো। এবং আগের ভিডিওতে আমি যে সমস্ত বই সাজেস্ট করেছি সেই বইগুলি কিনলে কিন্তু তোমাদের মানে যতদিন কম্পিটিটিভ লাইনে আছো তোমাদের আর নতুন কোনো বই কিনতে হবে না। মানে এই কয়েকটা বই যদি কেউ পড়াশোনা করে বা এই বইগুলি যদি একবার কেউ কিনে নেয়, তবে এই বইগুলি এবং বিভিন্ন ইউটিউব এবং গুগল থেকে যদি সার্চ করে একটু মানে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ ধরে ধরে কেউ একটু নোট বানিয়ে নেয় বা ভালো মতো বইগুলি পড়াশোনা করে, তাহলে শুধু ওয়েস্ট বেঙ্গলের এই পঞ্চায়েত বা ডাব্লিউপি নয়, মানে ডাব্লিউবিসিএস পর্যন্ত যে কোনো পরীক্ষা, ডাব্লিউবিসিএস হোক বা এসএসসি বা আমাদের রেলওয়ে, তো সব পরীক্ষার কিন্তু প্রিপারেশনটা স্ট্রং হয়ে যাবে যদি কেউ ভালো মতো পড়াশোনাটা শুরু করে এবং এই বইগুলি ফলো করে। বাদবাকি দেখো আমি কিভাবে নোটস বানাতে হবে, কিভাবে নোটস বানিয়ে পড়া সম্ভব, এত বড় বই তো পড়া সম্ভব না, তো সেটা রিলেটেডও আমি একটা ভিডিও বানিয়ে দেব। সবাই পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো এবং পারলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।